অনুপ্রবেশ কত বড় সমস্যা হয়েছে আমাদের রাজ্যে দাঁড়িয়ে সেইটা আজকে তুলে ধরার চেষ্টা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কৃত্রিমভাবে জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন তিনি। দেখুন, बंगाल का बहुमत समाज डेमोग्राफिक चेंज, आर्टिफिशियल डेमोग्राफिक चेंज के कारण भय में जी रहा है कि हमारे ही देश में कहीं हम माइनॉरिटी तो नहीं बन जाएंगे। সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় দাঙ্গাকারী, সবচেয়ে বড় স্বৈরাচারী, সবচেয়ে বেশি দুরাচারী, সবচেয়ে বেশি অত্যাচারী। অনুপ্রবেশ সমস্যার সঙ্গে পরিযায়ী ও বেকারত্বের সমস্যাকেও কৌশলে জুড়ে দিলেন অমিত শাহ। मैं आज बंगाल की जनता को पूछना चाहता हूं, जो घुसपैठियों को वोटर बनाकर यहां रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है? घुसपैठिया न केवल देश की सुरक्षा के लिए बहुत बड़ी चिंता का विषय है, वो हमारे गरीब श्रमिकों की मजदूरी में भी हिस्सेदारी लेते हैं, गरीब लोगों के अनाज में भी हिस्सेदारी प्राप्त करते हैं और युवाओं की रोजगारी भी छीन। ডেমোগ্রাফি পাল্টে গেছে মানে কি? ডেমোগ্রাফি পাল্টানোর জন্য কি করতে হবে? ডেমোগ্রাফি আবার ঠিক করার জন্য এই রাজ্যে আর একটা গুজরাট ঘটাতে হবে। গুজরাট যদি ঘটায় বাংলা, তবে কি আবার ডেমোগ্রাফি চেঞ্জ হবে? আগের অবস্থায় ফিরে যাবে? উন্নয়ন বনাম অনুন্নয়নের তরজাও উঠে এসেছে বিজেপি তৃণমূলের মধ্যে। ढेर सारी इंडस्ट्री यहां से चली गई। ममता जी को इंडस्ट्री जाने से ज्यादा घुसपैठियों के वोट मतदाता सूची में रह जाए, इसकी चिंता है। ममता जी ने इतनी चिंता अगर इंडस्ट्री की करी होती तो इतनी इंडस्ट्री बंगाल छोड़कर न जाती। जैसे ही ये कच्ची सरकार आएगी, बंगाल अपनी पुरानी गौरवमयी जगह जो देश के अंदर बंगाल को हासिल थी, उसको फिर से प्राप्त करेगी। বিজেপি মিথ্যে কথা বলে। নরেন্দ্র মোদী বলেছিলেন ক্ষমতায় আসলে প্রতি বছর 2 কোটি ছেলে মেয়ে চাকরি দেবেন। 2 কোটি তো ভুলের কথা, একটা লোকও চাকরি পায়নি, চাকরি সংকুচিত করে দিয়েছে। 40% সারা দেশে বেকারি বেড়েছে। আশ্বাস প্রতিশ্রুতি নির্বাচনেরই অঙ্গ। ভোট এলে সব দলের নেতানেত্রীদের গলাতেই তা শোনা যায়, ভোট আসে ভোট যায়, কিন্তু গরিব খেটে খাওয়া মানুষ, আমজনতা, মধ্যবিত্ত, তাদের স্বপ্ন কি কখনো পূরণ হয়? শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথদার কাছে আসব। বিশ্বনাথদা, এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে বারবার আলোচনা হয়। দেখুন, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত বলেছিলেন যে ভারত কি গোটা পৃথিবীর উদ্বাস্তুদের জায়গা হয়ে উঠেছে, আশ্রয়ের জায়গা হয়ে উঠেছে নাকি? আমাদের নিজেদেরই 140 কোটি নাগরিক রয়েছে, এটা কোনো ধর্মশালা নয় যে আমরা গোটা বিশ্বের বিদেশি নাগরিকদের জন্য ব্যবস্থা করব। সত্যি এর থেকে ন্যায্য কথা আর কিচ্ছু হতে পারে না। কিন্তু এই অনুপ্রবেশকারীদের হটানো আদৌ কি সদিচ্ছা কোনো দলের রয়েছে বা সরকারের রয়েছে? দেখো, প্রথমেই বলবো, এটা চার্জশিটের অন্তর্গত তোমরা আজকে আলোচনা করছো। আমরা যারা নির্বাচনী রাজনীতি 30 বছর ধরে হয়তো করছি, তারা জানি যে এই ধরনের চার্জশিট বিরোধীদের তরফ থেকে শাসক দলের প্রতি রাখা হয়। এটা খুব নর্মাল প্র্যাকটিস। এটা বহু বছর ধরে, প্রায় 80-র দশক থেকে কেন্দ্রের যে যখন সরকারে ছিল তার বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করে মানুষের সামনে প্রচারে আনার চেষ্টা করেছে। যেমন রাম জেঠমালানি প্রতিদিন রাজীব গান্ধী সরকারকে একটি করে প্রশ্ন করত, যেগুলো চার্জশিট হিসাবে উনি বলতেন। 2011 সালে বুদ্ধদেব বাবু সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় চার্জশিট তৈরি করেছিলেন। এটা খুব নর্মাল প্র্যাকটিস এবং গণতন্ত্রের বিউটি এখানেই, যে বিরোধীরা তাদের অভিযোগ, সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলবে। এবং আমরা যেটা আশা করি যে সরকার পক্ষও সেই অভিযোগগুলোর যুক্তিসঙ্গত তথ্য দিয়ে উত্তর দেবেন। তাহলে মানুষ, ভোটাররা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী তারা মতামত ঠিক করে ভোট দেবেন। কিন্তু আমাদের যেটা হচ্ছে, খেওরের ক্যাচাল হচ্ছে এবং চার্জশিট সেটাও একটা কৌশল, যে কেবলমাত্র এসআইআর সেন্ট্রিক নির্বাচনী প্রচার চলছিল। ফলে সেই জায়গা থেকে অমিত শাহ একমাত্র চার্জশিট উপস্থাপন করবার জন্য আজকে দিল্লি থেকে উড়ে এসেছিলেন, যাতে নির্বাচনটা একতরফাভাবে এসআইআর সেন্ট্রিক না হয়। এখানে তৃণমূল কংগ্রেস 15 বছর শাসন করেছে, তার সরকারের বিরুদ্ধে যে অভিযোগ আছে, অ্যান্টি ইনকামবেন্সি আছে, সেই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরগুলোকে তুলে ধরতে আজকে তাদের এই উদ্যোগ। এবং শেষ পর্যন্ত সেটা তারা মানুষের কাছে আদতে পৌঁছে দিতে পারবে কিনা, কারণ বিজেপি সংগঠন নেই। ফলে প্রচারের মধ্যে আসছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত গ্রাউন্ড লেভেলে, একেবারে তৃণমূল স্তরে, বুথ লেভেলে সেটাকে পৌঁছে দিতে পারবে কিনা, সেটা গুরুত্বপূর্ণ বিষয়।
কিন্তু তুমি যে প্রশ্নটা করলে যে দেখো, তোমার আলোচনা যে পর্যন্ত আমি শুনলাম তাতেই দেখা যাচ্ছে একদিকে দেদারে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এবং 6,000 টাকা দিলে বনগাঁ অঞ্চলে মা পাওয়া যায়, বাবা ভাড়া পাওয়া যায়, যে মা বাবাকে ব্যবহার করে ভোটার তালিকায় নাম লেখানো হয়, আধার কার্ড তৈরি করা হয়। এবং এমনকি আমরা শো করেছি যে পশ্চিমবাংলার দেদারে পাসপোর্ট পর্যন্ত জালিয়াতি হয়েছে এবং সেখানে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে সেই কাজ কি করে হলো সেটাও আমাদের কাছে বিস্ময়। ফলে একদিকে রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতায় জাল মানুষে ভরে গেছে, জাল সার্টিফিকেটে ভরে গেছে, বহু সংখ্যক মানুষ অবৈধভাবে যে এসে এ রাজ্যের শাসক যে যখন থাকছে তাদের সহায়তা নিয়ে তারা যে ভোটার কার্ড তৈরি করছে, আধার কার্ড তৈরি করছে, জনসমাজে মিশে যাচ্ছে, আমাদের অর্থনীতির মধ্যে ঢুকে যাচ্ছে, এটা দিনের আলোর মতন পরিষ্কার। এ নিয়ে আমার মনে হয় স্টুডিওতে কোনো বিতর্কের জায়গা নেই। আবার অ্যাট দি সেম টাইম আজকে সকাল থেকে 10টা ফোন আমি পেয়েছি, যে ফোনে আমাকে কেঁদে কেঁদে পূর্ব বর্ধমান থেকে একজন বলছেন, ভাতার থেকে একজন বলছেন যে দাদা 4 পুরুষ ধরে আমি এই জমিতে আছি, 4 পুরুষ ধরে আমরা ভোট দেই, আমাদের নাম কাটা গেছে। সেটাও আমার কাছে ভীষণ অনভিপ্রেত। এবং আমি পরিষ্কার বুঝতে পারছি যে কেরালাতে যখন এসআইআর হয়েছে, কেরালা সরকার তার প্রশাসনকে সহযোগিতার জন্য লাগিয়ে দিয়েছিল, ফলে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অনেক নাম কেরালাতেও এসেছিল, কিন্তু কেরালাতে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আইন আদালত করতে হয়নি এবং কেরালাতে কিন্তু নাম কাটাও যায়নি মুসলমানদের। কিন্তু পশ্চিমবাংলাতে আমরা যেটা দেখতে পেলাম, একদিকে ইলেকশন কমিশনের ব্যর্থতা আর আরেকদিকে রাজ্য সরকারের চূড়ান্ত অসহযোগিতা, যেটা সুপ্রিম কোর্ট নিজে স্বীকার করে নিয়েছে। আর অন্যদিকে যে মানে দল বা যে দলগুলো মাটি মানুষের কথা বলে, জনগণের কথা বলে, তারা যে লেভেলে যখন শুনানি হয়েছে, যে সহযোগিতা করার কথা ছিল, মানুষের বাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল এবং তাকে গরিব মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল, কেউ যায়নি। কেবলমাত্র রাস্তার রাজনীতি করেছে, আদালতের রাজনীতি করেছে, তারা পলিটিক্স অফ ডিসপ্লে করেছে মানুষের পাশে না গিয়ে। তারপরে কেরালা এবং তামিলনাড়ুতে অসহায় মানুষগুলো যেভাবে রক্ষা পেয়েছে, পশ্চিমবাংলায় অসহায় মানুষ। বিশ্বনাথ দা, এই কথা যখন আপনি বলছেন, তাহলে কি মনে করছেন যে এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, কোনো ইন্ধন রয়েছে এসআইআর প্রক্রিয়ার আড়ালে, যাতে মানুষকে এই ভোগান্তির মুখে পড়তে হয়, যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত এমন মন্তব্য করতে বাধ্য হয়েছে এবং নির্দেশ দিতে বাধ্য হয়েছে, এইটা বলে যে এমন নিরুপায় অবস্থা, দুটো সাংবিধানিক সংস্থা একে অপরকে দোষারোপ করছে? আমি তোমাকে পরিষ্কার করে বলছি, বিজেপির ঘোষিত অবস্থান আমরা জানি। বিজেপি চাইছে যত সংখ্যক এই অনুপ্রবেশের নাম করে সংখ্যালঘু নাম কমে, তাতে তাদের স্ট্র্যাটেজিক লাভ নির্বাচনী রাজনীতির জায়গা থেকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস যে কোনো মূল্যে প্রথম থেকেই মৃত ভোটার রাখার জন্য 6,800 বুথে প্রথমে একজনও মৃত ভোটার পাওয়া যায়নি এবং অবৈধ ভোটারদের রাখার জন্য বেপরোয়া অবস্থান, যে একজনের নাম কাটা গেলে রক্ত গঙ্গা বইয়ে দিব, এই ছিল তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রোচ। ফলে তার মাঝে পড়ে সাধারণ গরিব সংখ্যালঘু মুসলমান পরিবারের মেয়েরা, সাধারণ সংখ্যালঘু মুসলিম পরিবার, তারা কিন্তু সবচেয়ে বেশি অত্যাচারিত হলো। এই অত্যাচারের দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন নিতে হবে, শুভেন্দু অধিকারীকে। প্রবলেমটা হলো যে উনি কি বলেন উনি নিজে ভুলে যান। ওনার আগের ইন্টারভিউগুলো দেখান, আগের টকশোগুলো, তাতে উনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস প্রতিটা বুথে বুথে হেল্প ডেস্ক করে সাহায্য করেছে, ফর্ম ফিল আপ করেছে, মানুষকে সাহায্য করেছে। আজকে উনি আমার উল্টো কথা বলছেন। তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা 84,000 বুথে মানুষের পাশে ছিল। যখন ফর্ম ফিল আপ হচ্ছিল, ফর্ম ফিল আপ যখন হচ্ছিল, তখন তোমরা একতরফা ফর্ম করেছো, তোমরাই একমাত্র ছিল, অন্য দল ছিল না। সাহায্য করলো, অন্য দলের তো সংগঠনই নেই, তারা থাকবে কি করে? তারা বুথ ভিত্তিক, তাদের সংগঠনই নেই। আপনি এখানে টেলিভিশনে একরকম একদিন বলবেন, পরের দিন আবার আরেকটা বলবেন, তা তো হতে পারে না। আপনি নিজে বলেছিলেন যে যেভাবে অ্যাডজুডিকেশন গুলো হচ্ছে সেগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আজকে পর্যন্ত আপনি ওয়েবসাইটে গিয়ে দেখুন, বিভিন্ন বিধানসভার লিস্ট বেরোয়নি এখনো পর্যন্ত। আমি 1 মিনিট বলি, আমার কথাটা একটু বলে দিই। যেটা বিশ্বনাথ চট্টোপাধ্যায় যেটা বললেন, বিজেপি কখনো চায় না, ওনার যেটা ধারণা যে বিজেপি চায় সমস্ত মুসলমানের নাম বাদ যাক এখানকার, এমন নয়। বাংলাদেশ থেকে আগত মুসলমানের নাম বাদ যাক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু রাজ্য সরকারের অফিসার বলুন, বিএলও বলুন
বা আরো কিছু অফিসার প্রভৃতি যারা আছেন তাদের অসহযোগিতার কারণে প্রচুর ভুলভাল হয়েছে। আমি তো বলছি, আমার পাশের বুথের যে বিজেপির সভাপতি, তার নাম বাদ চলে গেছে এক্সিকিউটিভ লিস্টে। এরকম ভুলভাল বেশ কিছু হয়েছে, অনেক সংখ্যা হয়েছে। কিন্তু এই যে যেটুকু ভুল হয়েছে তার প্রধান দায় রাজ্য সরকারের। রাজ্য সরকারকে এটা গ্রহণ করতে হবে। তার বড় কারণ হচ্ছে আর সবাই বিশ্বাস করবে আর আপনারা কেউ কোর্টে যায়নি। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট বলেছে, মমতা ব্যানার্জি আপনি আইনজীবী হিসেবে জানা দরকার। এসআইআর করে আপনি সুপ্রিম কোর্ট মানুষের নাম বলেছে, কাটতে রাজ্য চাইছেন। সরকার সাহায্য করেনি। এটা হতে পারে। রাজ্য সরকার সাহায্য করেনি। মুসলমানদের নাম কেটে দেবেন। রাজ্য সরকার মহিলাদের সাহায্য নাম করেনি। কেটে দেবেন। আমি বলছি নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস দাবি করছে যারা বৈধ ভোটার তারা যাতে নামটা ভোটার তালিকায় থাকে তার জন্য নিরন্তর লড়াই করে যাচ্ছেন। সেই লড়াইয়ের আরেকটা দিকও আছে, যেটা আজকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে যখন গেছিলেন ফিরহাদ হাকিম, সেখানে স্থানীয় বাসিন্দারা টের পেয়েছেন যে কিভাবে তাদের লাল চোখ দেখানো হয়েছে। আমি সেটাও দর্শকদের সামনে রাখবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.